দেব আর দেবের সৌজন্য নিয়ে জনতা কি বলছে একবার শুনি। হি ইজ এন পারফেক্ট এক্সাম্পল অফ অ্যান পলিটিশিয়ান। তো আমার মনে হয় যে কোনোদিনও দেব তোমার নিজের পার্সোনাল লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ কখনো এক করেনি। কোনো সময় ভুল ভাল বা উল্টোপাল্টা যে কথা বক্তৃতার সময় এইটা আমরা কোনো সময় দেখি না দেবকে করতে। একটা সাংসদ হিসেবে শুধু তো সৌজন্যতা দিয়ে চলে না, কারণ তার ব্যর্থতা যেগুলো আছে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে আপনার ঘাটাল ডিগ্রি কলেজ থেকে শুরু করে, একটা সাংসদ হিসেবে তার এলাকায় যে যে উন্নয়নমূলক কাজ করা দরকার আছে, তো সেই ব্যর্থতামূলক জিনিসগুলো ঢাকার জন্যই উনি আজকের এই সৌজন্যগুলো দেখাচ্ছেন। কেউ ধরো মানে বিজেপি করুক কি সিপিএম করুক যাই করুক সবারই ডিফারেন্ট ওপিনিয়ন থাকে, অ্যান্ড আমাদের যে টিএমসি করছে তাদেরও ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে। এখানে সবার ওপিনিয়ন আই গেস রেসপেক্ট করা উচিত, যেটা দেব করে। আমি তো বলবো এটা মানে নিজের মানে ব্যর্থতা ঢাকার জন্য একটা নাটকই। কেন কি ওখানে মানে বিলো পভার্টি লাইনে অনেক লোক আছে যার জন্য সে মানে খাটাখাটনি করেনি, সে তো ছিল এতদিন পাওয়ারে। তো মানে কি করেছে কাজ সে যদি আমরা খুঁজে বের করতে যাই তো মুশকিল থেকে সেগুলো পাওয়া যায়, মানে রেজাল্টগুলো কিছু নেই। সৌজন্য না নাটক? আমি যখন রাজনীতি আর বুঝতাম না, আমার এখনো মনে আছে কাজ। আমি আমার মনে আছে তোমার রাজনীতিতে আসাটা আমার সামনেই হয়েছিল। তোমার সামনে আমি সেই দিনটার কথা বলবো না, তারপরের দিনগুলো কথা বলবো, যখন এরা বলছে ধামা চাপা দেওয়ার জন্য সৌজন্য নাটক করছে। আমার এখনো মনে আছে যেদিন আমি যখন শুটিং করছিলাম মিদনাপুরে, তখন যিনি আমার অপোজিটে দাঁড়িয়েছিলেন সন্তোষ রানাজি, তার বাড়িতে আমি গেছিলাম তার আশীর্বাদ নেওয়ার জন্য। তিনি আমার প্রতিপক্ষ ছিলেন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তখন। কিন্তু তখন তো আমি জানতাম না কি আমি ধামাচাপা দেওয়ার জন্য যাচ্ছি। সৌজন্য না এমনি আসে না, মানে তুমি অভিনয়টা এমন একটা জিনিস যেটা সারাক্ষণ তুমি করতে পারবে না, এক না একদিন খুলবে সেই মুখোশটা। আমার 10 বছর হয়ে গেছে, এবং এটা সৌজন্য কেনই বা বলা হবে? একটা মিনিমাম রেসপেক্ট দেওয়াটা একটা খুব বড় ব্যাপার। গান্ধীগিরি। আজকে তোমাকে আমি বললাম, আমি আপনি করে বলতে পারবো না, তুমি করে বললে আমি মন খুলে কথা বলতে পারবো, একদম। এটা কি অভিনয়? না না, ঠিক। এটা কি সৌজন্য? আমি কেন ন্যাকামো করব? কেন? রাজনীতিতে আমার মনে হয় আমার অভিনয় দেখানোর জন্য অনেকটা একটা আলাদা জগৎ আছে, সেখানে টাচুর ভগবানের আশীর্বাদে, তোমার আশীর্বাদে, যারা দেখছেন বাবা মায়ের আশীর্বাদে, এবং বাংলা ছবির দর্শক তাদের আশীর্বাদে আমি যথেষ্ট একটা ভালো জায়গায় আছি আজকের সময় দাঁড়িয়ে। আমাকে অভিনয় দেখানোর জন্য একটা জায়গা আছে, এই প্ল্যাটফর্ম নিতে হবে না। এই আচ্ছা, আমি কি বা করলাম? জয় শ্রীরামকে যদি আমাকে টিটকারি করার জন্য বা আমাকে রাগ ধরানোর জন্য যদি কেউ আমাকে জয় শ্রীরাম বলে থাকে, আমার তাতে কি? মানে আমি ওকে জড়ানো কি আমার অভিনয়? আমার ইনস্ট্যান্ট যেটা মনে হচ্ছে তাই করেছি, এবং এইটাই তো হওয়া উচিত, এইটা তো বেসিক। আজকে আমি যদি কাউকে কুকথা না বলি, সেটা সৌজন্য কেনই বা বলতে যাবো? আমি অনেক কাজ করেছি, সেই কাজগুলো নিয়ে বলি। আমি এমনকি হ্যালো কেমন আছেন, ভালো থাকবেন, টিএমসি কে ভোট দেবেন বলে তো চলে যাই না। আই টেক 25 মিনিটস অন স্টেজ। এই 20-25 মিনিট কাউকে আক্রমণ না করে যদি 25 মিনিট ডিবেট করা যায় বা কথা রাখা যায়, তাহলে অন্যায়টা কিসের? আজকে দুটো লাইন বলতে পারে না কোনো দল কাউকে আক্রমণ না করে। আমি সেখানে 25 মিনিট টানা কথা রাখি, আর নিজের মনের কথা রাখি, কিছুটা নিজের দলের কথা রাখি, এবং ছেড়ে দিই দর্শকের উপর বা ভোটারদের উপর কি আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। মানে পর্দা ছাড়া দেব আর কোথাও অভিনয় করে না। দেখো কি হয়, এমন একটা সময় চলে গেছে না, আমরা আছি, মানুষ ভালোর চেয়ে বেশি খুদ ধরতে ব্যস্ত। কে 90% 24 ঘন্টা দিনে যদি হয়, 23 ঘন্টা শুধু মানুষ খুদ খুঁজছে। কি করে এরকম হয়? আমার মনে হয় যে ভালোটাকে আমরা যদি চোখের সামনে রাখতে পারি বা একসেপ্ট করতে শিখে যাই না, সমস্যা সেখানে আমরা একসেপ্ট করতে ভুলে যাচ্ছি। কে না, এটা হতে পারে না। টিভি খুলে যে 99টা লোক যদি চিৎকার করে দলকে চোর বলে, ওকে বলে, একে বলে, এমুক বলে, তুমি করে, একটা ছেলে কিছু ওকে চোর বলছে, ও তাকে চোর বলছে। আমি তো বলছি এটা জেতা নিয়েই তো কথা। কে কোন, সবাই তো চিৎকার করছে জিতার জন্য, কেউ তো হারার জন্য চিৎকার করছে না। আমি 10 বছর ধরে 2টো ইলেকশন নিজের জন্য লড়েছি, এবং 3টে ইলেকশন দলের জন্য হয়ে লড়েছি। 2016, 2021, সরি, 2টো ইলেকশন। তো আজ অব্দি আমি কাউকে কথা বলি নিজে জেতার জন্য। আমি নর্থ বেঙ্গলে ছিলাম কিছুদিন, এবং যেখানে গেছি প্রত্যেক কটা এমএলএ আমাকে, ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমি বলে দিলাম ভুল কথা, এবারে হয়তো আমার দল থেকে আমি ভালোবাসাটা পাবো রাত্রেবেলা, বাট তারা প্রত্যেকে বলে আপনি এসছেন বলে আমি জিতেছিলাম, আপনি লাকি। এই সব কটা সিটে যারা জিতেছে, আমি একটাও কিন্তু কাউকে আক্রমণ করিনি, কিন্তু আমি একটাও কথা বলিনি। আমি বলেছি যদি আপনাদের মনে হয় আমার পার্টি বা আমার যে প্রার্থী আছে সে কাজ করে থাকে, তাহলে ভোটটা দেবেন। এবং রইল কথা আমি কি কাজ করেছি, সেটা
ঘাটালে বাইরে বসে তাহলে দেখতে পাবেন না। করোনার সময় যে মানুষকে সার্ভিস দেওয়া হয় এবং বন্যার সময়, দেখো ঘাটাল মাস্টার প্ল্যানটা তো আমার হাতে নেই, আমার কাছে আমি আসবো, প্রশ্নগুলো আমি আগে খেয়ে নিচ্ছি না। হ্যাঁ, মাই লাস্ট ডে ইন পার্লামেন্ট, সংসদে আমার শেষ দিন। সোশ্যাল মিডিয়ায় লিখলো দেব, সবাই বুঝলো এবার রাজনীতি থেকে বিদায় চাইছে দেব। আবার প্রার্থী হলে কেন, কিসের টানে? তুমি এই কথাগুলো রাখবে, একটা এই শব্দ এখন থেকে একটি শব্দ এডিট হবে না, এডিট হবে না তো? পাক্কা? 2 বছর আগে আমি তোমাকেই বলেছিলাম, মনে আছে? মিদনাপুরে তুমি যখন দিদির সাথে এসেছিলে, এসপি আমরা একটা সার্কিট হাউসে, দিদি শুনছে না, তুমি দিদিকে গিয়ে বলো আমি দাঁড়াবো না। কিন্তু তখন না আমার ইডি ছিল, না সিবিআই ছিল, না কোনো কেস ছিল। আমি 2.5 বছর আগে থেকে মাথায় প্ল্যান করছি আর আমি দাঁড়াবো না, কারণ এই এত কুকথা রাজনীতির মধ্যে আই ফিল মিসফিট, কি আমি কোথাও যেন আমার আই এম নট হ্যাপি। এবং দিদিকে বলার চেষ্টা করছি, দিদি শোনেননি। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার কালী পুজো তো তুমি ছিলে তখন, আমি দিদির সঙ্গে 40 মিনিট কথা বলেছি, আর দিদি ভাবো করছে। তারপরে দিদি জানে আমি যেদিন আমি বললাম তার 2 দিন আগে দিদির সঙ্গে লিটারালি আমার ঝগড়া হয়েছে। মানে দিদির সঙ্গে ঝগড়া করা যায়, এটা এখন অস্বীকার করে লাভ নেই, কারণ দিদি এতটাই কাছের মানুষ, এতটাই ভালো মানুষ। এই জন্য আমার মনে হয় দিদি যতদিন বাঁচবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে, কারণ দিদির যে আবেগটা, দিদি যেভাবে মানুষের সঙ্গে মিশে, যেভাবে মানুষ দিদিকে পেয়েছে, আমার কোথাও যেন মনে হয় সেই জন্য আমার সম্পর্ক দিদির সাথে, আমি দিদির সঙ্গে ঝগড়া করতে পারি। মমতাদি মুখ চেয়েই তুমি জানালে? দাঁড়ালাম, বাট কিছুটা অন্য কারণও আছে, সেগুলো একটু পার্সোনাল রাগও ছিল আমার, কে আমি না করে কিছু না করে সিবিআইডি দিয়ে দিল আমাকে, যাতে আমি বসে যাই। এবং আমার মনে হয় ভালো লোককে বেশি ঘাটতে নেই, আমি তো অলরেডি ডিসাইডেড ছিলাম কি আমি দাঁড়াবো না। কিন্তু যেভাবে আমাকে চক্রান্ত করা হলো সেটাও ছিল, তো সেটাও ভুলেই গেছি। বাট আমার মনে হলো কি বলি, মানে দিদিকে তো দিদি না তো শুনেইনি, দিদি তো নিজেই বলেছে, কেউ দিদি দেব আমাকে বলেছিল ছাড়বে, কেউ যে ছাড়বে ছাড়ুক, আমি ছাড়ছি না। দিদি বলেই দিল তোমাকে দাঁড়াতে হবে, এবং তুমি না বললে আমি তোমার নামটা অ্যানাউন্স করবো। এবং দিদির সঙ্গে না অন্য একটা সম্পর্ক, মানে তুমিও জানো, মানে কোথাও একটা জেদ কাজ করলো, জিডিসিবিআই দিয়ে দিল, আমি কিছু না করবো। রাগ তো হয়েছিল, অস্বীকার করবো না, রাগ হয়েছিল, বা রাগ যে ভুলে গেছি সেটাও নয়, একটা চাপা রাগ তো ভিতরে আছে, এটা সারা জীবনই থাকবে। ট্রোল বলছে, এটাই তো ট্রোল। গরু চুরি আমি জানি না লোকগুলোকে কে কি কেন চিনি না, বাট এখনো শুনতে হয়। বাট ঠিক আছে, মানুষ জানে কি আমি কি করেছি কি করিনি। যতই আমরা চিৎকার করি না কেন মঞ্চে ভোট পাওয়ার জন্য, ভোটে প্রতিদ্বন্দ্বী বা যারা অপোজিশন পার্টি যারা দাঁড়াবে তাকে ছোট করতেই হবে, কিছু নেই, একটা সবুজ একটা মানে একটা ক্লু দিতে পারছে না। এবং সেটা অন্য চ্যাপ্টার, ক্লোজ চ্যাপ্টার ফর মি। বাট হ্যাঁ, এবং দিদি যখন বললো ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা করবো, এবং তুমি তো মানুষের কাজ করতে চাও, তোমাকে নিয়ে একটা কমপ্লেন নেই। সত্যি কথা, গত 10 বছরে আমার এরিয়া থেকে কোনো নেতার আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, বা কোনো দ্বন্দ্বের মধ্যে আমি নেই, কোনো টাকা তোলার মধ্যে আমি নেই, কোনো কিছুর মধ্যে আমি নেই। এবং যতটা পেরেছি কাজ করেছি, সেবা করেছি, এবং নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি। করোনার সময় প্রত্যেকটা বাড়িতে খাওয়ার পৌঁছানো থেকে